আপনি কি লক্ষ্য করেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রস্রাবের পরিমাণও যেন বেড়ে যায়? রাতে ঘুমাতে যাচ্ছেন, ঘুম ভাঙল, টয়লেটে দৌড়, আবার একটু পরে একই ঘটনা। দিনে যতবার জল খান ততবারই মনে হয় টয়লেটে যেতে হবে। এই একটানা ছন্দটা আমাদের শরীর ও মন দুই ক্লান্ত করে দেয়। অনেকে বলেন বয়স হয়েছে তাই এসব হবে, কিন্তু আসল কথা জানেন, অনেক ক্ষেত্রেই এটা বয়সের জন্য নয়, আমাদের দৈনন্দিন অভ্যাসের ভুলের জন্য। আজ আমি আপনাকে সেই অভ্যাসগুলিই বলবো যেগুলো যদি আপনি পাল্টে নিতে পারেন, তাহলে হয়তো আপনিও বলবেন, এত সহজ ছিল সমাধানটা। তবে এক মুহূর্ত দাঁড়ান। এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এখন একটু ভাবুন, একজন ৬৫ বছরের মানুষ, নাম ধরা যাক রবীন্দ্রবাবু। রবীন্দ্রবাবু অবসর নিয়েছেন অনেক দিন, জীবনটাকে শান্তভাবে উপভোগ করতে চান। কিন্তু তার একটা বড় সমস্যা আছে, বারবার টয়লেটে যাওয়া। দিনে প্রায় ১০ থেকে ১২ বার, রাতে অন্তত ৩ থেকে ৪ বার। ফলে রাতে ঘুম ভাঙে, সকালে শরীর ক্লান্ত লাগে, মন খারাপ হয়ে যায়। ডাক্তার দেখিয়েছেন, ওষুধও খেয়েছেন, কিন্তু তেমন পরিবর্তন নেই। একদিন তার মেয়ে বলল, বাবা, ওষুধ নয়, অভ্যাস বদলাও। আর ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হলো রবীন্দ্রবাবুর জীবনের এক নতুন অধ্যায়। আজ আমরা যে ৩টি অভ্যাস নিয়ে কথা বলবো, সেগুলোই রবীন্দ্রবাবুর জীবন বদলে দিয়েছিল। প্রথমেই আসি অভ্যাস নম্বর ১-এ। এটা শুনে হয়তো অবাক হবেন, কিন্তু প্রস্রাবের সমস্যা অনেক সময় বাড়ে ভুল সময় জল পান করার কারণে। অনেকে সারাদিন জল না খেয়ে থাকেন, তারপর বিকেলে বা রাতে একসাথে অনেকটা জল পান করেন। এতে কি হয় জানেন? রাতে কিডনি অতিরিক্ত চাপ নেয় আর শরীর বাধ্য হয় সেই অতিরিক্ত জল বের করে দিতে। ফলে রাতভর বারবার টয়লেটে যেতে হয়। তাই যদি আপনি চান এই সমস্যা থেকে মুক্তি, তাহলে দিনের মধ্যে জল ভাগ করে পান করুন। সকালে ঘুম থেকে উঠে ১ গ্লাস, প্রায় প্রতি ২ ঘন্টা পরপর ১ গ্লাস, কিন্তু ঘুমানোর অন্তত ২ ঘন্টা আগে থেকে জল কমিয়ে দিন। এতে কিডনি কাজ করার জন্য পর্যাপ্ত সময় পায়, কিন্তু রাতে আর অতিরিক্ত চাপ নিতে হয় না। রবীন্দ্রবাবু প্রথমে এই নিয়মই মানতে শুরু করেছিলেন। প্রথম কয়েকদিনেই তার ঘুম ভালো হতে লাগলো, রাতে একবারের বেশি উঠতে হচ্ছিল না। এই ছোট্ট অভ্যাসটাই তাকে অনেকটা মুক্তি দিয়েছিল ঘন ঘন প্রস্রাবের সমস্যা থেকে। এখন আসি দ্বিতীয় অভ্যাসে। এটা শরীরের ভেতরের এক অদৃশ্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে, যত বেশি জল পান করব তত ভালো। কিন্তু যদি শরীরের ভেতরে লবণের ভারসাম্য ঠিক না থাকে, তাহলে জল শরীরে টিকতে পারে না। সেই কারণেই অনেকে বলেন, জল তো খাই, তবুও প্রস্রাব বারবার হয়। আসলে শরীরের মধ্যে সোডিয়াম বা পটাশিয়ামের ভারসাম্য ঠিক না থাকলে শরীর অতিরিক্ত জল ধরে রাখতে পারে না, ফলে ঘন ঘন প্রস্রাবের দেখা দেয়। এই অবস্থায় সাহায্য করতে পারে একটা সহজ খাদ্যাভ্যাস। প্রতিদিন দুপুরে বা বিকেলে খান একটা ছোট কলা বা ১ মুঠো ভিজিয়ে রাখা ছোলা। এই খাবারগুলো শরীরের ভেতরে প্রাকৃতিক ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ফলে জলও শরীরে টিকে থাকে এবং ঘন ঘন প্রস্রাবের প্রবণতা কমে যায়। রবীন্দ্রবাবু তার দুপুরের খাবারের পর থেকেই কলা খাওয়া শুরু করেছিলেন। মাত্র ২ সপ্তাহের মধ্যে তিনি নিজেই বলেছিলেন, আগে মনে হতো সারাক্ষণ টয়লেটে যেতে হবে, এখন শরীরটা যেন নিজের নিয়ন্ত্রণে আছে। তৃতীয় এবং সবচেয়ে অবহেলিত অভ্যাসটি শরীরের মনোভাব এর সঙ্গে যুক্ত। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও অতিরিক্ত মানসিক চাপও ঘন ঘন প্রস্রাবের অন্যতম কারণ। যখনই আমরা দুশ্চিন্তা বা উৎকণ্ঠায় থাকি, তখন শরীর অ্যাড্রিনালিন নামক এক হরমোন নিঃসরণ করে, যা প্রস্রাবাশয়কে অতি সক্রিয় করে তোলে। ফলে বারবার প্রস্রাবের অনুভূতি হয়। রবীন্দ্রবাবু এটা বুঝে গিয়েছিলেন। তিনি সকালে ১৫ মিনিট হাঁটতে শুরু করলেন, সন্ধ্যায় কিছুক্ষণ নিজের প্রিয় গান শুনতেন। এই ছোট্ট পরিবর্তনটাই তার মস্তিষ্ককে শান্ত রাখত, আর শরীর ধীরে ধীরে তার ছন্দ ফিরে পেল। এখন আপনি নিজেই একটু ভাবুন, এই ৩টি অভ্যাসের মধ্যে আপনি কতগুলো অনুসরণ করছেন? অনেক সময় আমরা ওষুধের খোঁজে ছুটে যাই, অথচ সমাধানটা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই লুকিয়ে থাকে। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা সুন্দর কথা বলবো, যা হয়তো আপনাকে প্রতিদিন সকালে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দেবে। রবীন্দ্রবাবুর গল্পটা মনে আছে তো?
প্রথম অংশে আমরা দেখেছিলাম কিভাবে তিনি 3টি অভ্যাস পরিবর্তন করে নিজের জীবনটাকে ধীরে ধীরে বদলে ফেলছিলেন। কিন্তু এখানেই গল্পটা থেমে যায়নি, কারণ অভ্যাস গড়ে ওঠে ধীরে, আর শরীরের পরিবর্তনও আসে ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে। একদিন রবীন্দ্রবাবু তার পুরনো বন্ধুর সঙ্গে দেখা করলেন। নাম ধরুন সুবলবাবু। দুজনেই পার্কে হাঁটছিলেন। সুবলবাবু হঠাৎ বললেন, রবীন্দ্র, তোমার মুখে হাসি দেখছি, আগের মতো আর ক্লান্ত লাগছে না। রবীন্দ্রবাবু হেসে বললেন, আরে এখন আমি টয়লেটে বারবার দৌড়াই না, ঘুমও ভালো হয়। তবে একটা কথা বুঝেছি, শুধু অভ্যাস নয়, শরীরের ভেতরের নিয়ন্ত্রণটাও ঠিক রাখতে হয়। এই কথাটাই খুব গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে ব্লাড সুগার, কিডনির ফিল্ট্রেশন রেট আর প্রস্টেট গ্রন্থির স্বাস্থ্য, এই 3টি জিনিস একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। এদের মধ্যে ভারসাম্য হারালে প্রস্রাবের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। এখন আসুন জানি কিভাবে আপনি প্রাকৃতিকভাবে এই 3টে বিষয়কে নিয়ন্ত্রণে রাখতে পারেন। প্রথমেই বলি সকালের অভ্যাস নিয়ে। অনেকেই সকালে ঘুম থেকে উঠেই চা বা কফি খাওয়ার অভ্যাসে অভ্যস্ত। কিন্তু আপনি কি জানেন এই দুটো পানীয় শরীর থেকে জল বের করে দেয় দ্রুততরভাবে? চা কফির মধ্যে থাকা ক্যাফেইন মূত্রাশয়কে উদ্দীপিত করে, ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। যদি আপনি ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন, তাহলে সকালে চা বা কফির পরিবর্তে 1 কাপ কুসুম গরম জল, তার মধ্যে আধা চা চামচ মধু ও সামান্য লেবুর রস মিশিয়ে খান। এই ছোট্ট অভ্যাস শরীরকে শুধু হাইড্রেটিং রাখবে না, কিডনির ওপর চাপও কমাবে। রবীন্দ্রবাবু যখন এই নিয়ম শুরু করলেন, প্রথম কয়েকদিনেই পার্থক্য টের পেলেন। তিনি বলেছিলেন, আগে সকালটা যেন ভারী লাগত, এখন শরীরটা হালকা লাগে, সারাদিন প্রস্রাবের তাড়া কম। এবার আসি খাবারের দিকে। আমরা অনেক সময় এমন খাবার খাই যা অজান্তেই শরীরের ভেতরে জল ভারসাম্য নষ্ট করে দেয়। বিশেষ করে ঝাল, লবণাক্ত বা তেলে ভাজা খাবার। এই খাবারগুলো শরীরে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে শরীর অতিরিক্ত জল বের করে দিতে বাধ্য হয়। তার ফল বারবার টয়লেটে যাওয়া। তাই খাবারে বাড়িয়ে দিন সবুজ শাকসবজি, ডাবের জল, পরিমাণ মতো এবং মুসুর ডাল। এই খাবারগুলো শরীরের ভেতরে ইলেকট্রোলাইট ঠিক রাখে ও প্রস্রাবের স্বাভাবিক প্রবাহ বজায় রাখে। অনেকে আবার বলেন, আমি তো খুব জল খাই, তবুও প্রস্রাব বেশি হয়। আসলে সমস্যা শুধু জল নয়, লবণের ভারসাম্য আর কিডনির রক্তপ্রবাহের সঠিক নিয়ন্ত্রণেও। এবার একটা ছোট্ট কিন্তু গভীর কথা বলি। আপনি কি জানেন, ঘন ঘন প্রস্রাবের সমস্যা অনেক সময় ডিহাইড্রেশন বা চিনি নিয়ন্ত্রণের গোলমাল থেকেও হয়। যখন শরীরে জল কমে যায়, কিডনি বাড়তি চাপ নেয় শরীর থেকে টক্সিন বের করতে। আর যখন রক্তে গ্লুকোজ বেশি থাকে, তখন শরীর অতিরিক্ত চিনি প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে চায়। তাই যদি এই সমস্যা বারবার হয়, একবার রক্তে শর্করা পরীক্ষা করে নিন। অনেক সময় সমস্যা এখান থেকেই শুরু হয়, যা আমরা খেয়ালই করি না। রবীন্দ্রবাবুর মতোই অনেকে ভাবেন এ তো ছোটোখাটো সমস্যা, কিন্তু যত তাড়াতাড়ি নিয়মিত অভ্যাস ঠিক করা যায়, তত তাড়াতাড়ি শরীরও সুস্থ হয়। তিনি এখন প্রতিদিন নিজের ডায়েরিতে লেখেন, আজ রাতে ভালো ঘুম হয়েছে, একবারও উঠতে হয়নি। এই আনন্দের সঙ্গে তুলনা করা যায় না কিছুই। তাহলে এখন আপনি ভাবুন, আপনার জীবনে কোন অভ্যাসগুলো বদলাতে পারেন আজ থেকেই। কারণ আমরা যত দ্রুত পরিবর্তনের প্রথম পদক্ষেপ নিই, তত দ্রুত আমাদের শরীরও সাড়া দেয়। রবীন্দ্রবাবু এখন অনেকটা ভালো আছেন। রাতভর ঘুম ভাঙে না, দিনে কাজ করতে গেলে অস্বস্তিও হয় না। কিন্তু তিনি একটা কথা বলতেন, আমি বুঝেছি শরীর কেবল ওষুধে নয়, অভ্যাসে ও মনের প্রশান্তিতেও সাড়া দেয়। এই কথাটাই তার জীবনের মূল মন্ত্র হয়ে উঠেছিল। এখন আমরা জানব সেই অভ্যাসের সঙ্গে তিনি কোন ঘরোয়া উপাদানগুলো যোগ করেছিলেন, যা তার শরীরকে ভিতর থেকে সুস্থ করে তুলেছিল। প্রথমেই বলি ধনেপাতা ও জিরার জল। এই দুটি মশলা আমাদের রান্নাঘরে সব সময় থাকে, কিন্তু এর ব্যবহার যদি একটু বুদ্ধি করে করা যায়, তাহলে আশ্চর্য ফল পাওয়া যায়। ধনেপাতা শরীরের ভেতরে প্রাকৃতিকভাবে কিডনিকে ঠান্ডা রাখে, আর জিরা কিডনির ফিল্ট্রেশন প্রক্রিয়াকে উন্নত করে। রবীন্দ্রবাবু প্রতিদিন সকালে 1 গ্লাস জিরা ধনেপাতা সেদ্ধ জল ঠান্ডা করে খেতেন। তিনি বলতেন, শরীরটা যেন ভিতর থেকে হালকা লাগে, আর প্রস্রাবের তাড়াও অনেক কমে গেছে।
দ্বিতীয়ত তিনি শুরু করেছিলেন তুলসী পাতা আর মধু। প্রতিদিন সকালে খালি পেটে ৩-৪টি তুলসী পাতা চিবিয়ে সামান্য মধু হাওয়া কিডনির প্রদাহ কমায় এবং ব্লাড সুগারও নিয়ন্ত্রণে রাখে। এর ফলে শরীরের ভেতরের ভারসাম্য ফিরে আসে আর ঘন ঘন প্রস্রাবের প্রবণতা ধীরে ধীরে কমে যায়। এই ২ উপাদানের সঙ্গে রবীন্দ্রবাবুর আর একটা গোপন অভ্যাস ছিল, শান্ত থাকা। হ্যাঁ, তিনি প্রতিদিন সকালে ৫ মিনিট চোখ বন্ধ করে বসতেন, ধীরে ধীরে শ্বাস নিতেন আর মনে বলতেন, আমার শরীর সুস্থ হচ্ছে, আমি ভালো আছি। এটা শুনে হয়তো আপনি বলবেন, এতে কি হবে? কিন্তু বিজ্ঞানও বলে নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ধ্যান মস্তিষ্কে অ্যাড্রেনালিন কমিয়ে দেয়, যা মূত্রাশয়কে শান্ত রাখে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ৬০ বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এখন ফিরে আসি আমাদের গল্পে। রবীন্দ্রবাবু এখন প্রতিদিন সকালে হাসি মুখে হাঁটতে বের হন, সঙ্গে তার ছোট নাতি। নাতি একদিন জিজ্ঞাসা করেছিল, দাদু, তুমি এখন কেন রাতে টয়লেটে ওঠো না? রবীন্দ্রবাবু হেসে বলেছিলেন, কারণ দাদু এখন শরীরকে ভালোবাসে আর শরীরও দাদুকে ভালো রাখে। এই উত্তরটাই যেন আমাদের সকলের জন্য এক বড় শিক্ষা। যখন আমরা শরীরের যত্ন নিই স্নেহের সঙ্গে, যখন আমরা নিজের দৈনন্দিন অভ্যাসে সচেতন হই, তখন শরীরও আমাদের পাশে দাঁড়ায়। তাহলে আজকের ভিডিও শেষে একটা কথা শুধু মনে রাখুন, ওষুধ নয়, এই ৩টি অভ্যাসই পারে আপনাকে মুক্তি দিতে ঘন ঘন প্রস্রাবের ঝামেলা থেকে। ১. জল পান করার সঠিক সময় ও পরিমাণ জানা। ২. শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করা। ৩. মনের প্রশান্তি ও কিডনির যত্ন নেওয়া। এই ৩টি অভ্যাসই যদি আপনি আজ থেকে শুরু করেন, ১ সপ্তাহের মধ্যেই আপনি টের পাবেন শরীরটা যেন আবার নিজের নিয়ন্ত্রণে এসেছে। আর মনে রাখবেন, এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সেটি শেয়ার করুন আপনার বন্ধু, বাবা মা বা যারা এই সমস্যায় ভুগছেন তাদের সঙ্গে। হয়তো এই ছোট্ট তথ্যই কারো জীবনে আনতে পারে বড় পরিবর্তন। শেষে শুধু একটি সুন্দর কথা বলেই শেষ করি, শরীরের যত্ন নেওয়া মানে শুধু বাঁচা নয়, প্রতিদিন নিজের প্রতি কৃতজ্ঞ থাকা। আপনাদের ধন্যবাদ এই ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আমি বিশ্বাস করি আপনি যদি এই ৩টি সহজ অভ্যাস প্রতিদিন মেনে চলেন, তাহলে ঘন ঘন প্রস্রাবের সমস্যা অতীত হয়ে যাবে। আর এমন আরও প্রাকৃতিক ও ঘরোয়া সমাধান জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সুস্থ থাকার যাত্রা এখনই শুরু।